এবং আপনাদের যে কোনো সমস্যা আশা করি আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো। ঠিক আছে, সো একটু কথা বলি আমরা। আহ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি, কি বলেন? যারা সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই অবশ্যই সাপোর্ট গ্রুপে যুক্ত হবেন। আচ্ছা, আপনারা সবাইকে ক্যালকুলাস 1 এর সাজেশন পেয়েছেন? দেখেন, আমরা কিন্তু একেবারে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ একেবারে জিরো থেকে আমরা শুরু করব। যারা একেবারেই প্রস্তুতি নিতে পারেননি তারাও যাতে মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারেন সেই কথা মাথায় রেখে এবং সেই বিষয়টাকে মাথায় রেখে হচ্ছে আমরা ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। সো ফার্স্ট অফ অল আপনারা একটু বলেন আপনারা সবাই সাজেশন পেয়েছেন কিনা। সাজেশন পাওয়াটা ভাই খুবই দরকার, কারণ সাজেশন না পেলে আপনারা এই বিষয়গুলো অনেকটাই বুঝবেন না, আমার কথাগুলো আপনারা বুঝবেন না। সো খুব দ্রুত সবাই একটু সাজেশন পেয়েছেন কিনা। আমাদের সাথে অলমোস্ট 70 জনের মতো শিক্ষার্থী যুক্ত আছেন। প্রথমে একটু কথা বলেন যে আপনারা সাজেশন পেয়েছেন কিনা, তারপরে হচ্ছে আমরা আমাদের এই ক্লাসে চলে যাব এবং আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দিবে সবাইকে দ্রুত একটু এই লাইভে মেনশন করে দেন। একই সাথে আপনারা লাইভটাকে শেয়ার করে দেন যাতে পরবর্তীতে আপনারা ক্লাসটা দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখনই আলোচনা শুরু করব। সাজেশন যদি আপনারা না পান, আপনারা যদি সাজেশন না পান আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে চলে যাবেন। ঠিক আছে, আমাদের সাপোর্ট গ্রুপে আপনারা সকল বিষয়ের সাজেশন পেয়ে যাবেন। এই লাইভের ডেসক্রিপশনে বা এই লাইভের কমেন্টসে দেখেন আমি সাপোর্ট গ্রুপের লিংক কিন্তু পিন করে দিয়েছি। তো আপনারা সেখান থেকে অবশ্যই সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম রিভিশন ক্লাস। তো এই 24-25 শিক্ষাবর্ষের অনেকগুলো রিভিশন ক্লাস হবে, সবগুলো সাবজেক্টের উপর রিভিশন ক্লাস হবে। সো আমরা এখন শুরু করব এবং আজকের আমাদের আলোচ্য বিষয় কি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে। সো দেখেন আমরা আজকে কি কি নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, ডোমেন ও রেঞ্জ, তারপর হচ্ছে লেক, তারপর হচ্ছে লিমিট, তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা। এবং হচ্ছে অন্তরীকরণ। এই অধ্যায়গুলা আমরা এই ক্লাসে কভার করার চেষ্টা করব এবং আপনাদের এই অধ্যায়গুলা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি পরীক্ষাতে আসার মতো যত প্রশ্ন আছে সেই সকল প্রশ্ন আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার সাজেশনটা ইউটিউবে দিয়েন। ওকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে, তো আমরা আলোচনা শুরু করি। সো আমরা প্রথমে এটাকে এটাকে আমরা একটু অ্যানালাইজ করি যে এখান থেকে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসবে। তো অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে আপনারা 10 মার্কস পাবেন। লিমিট থেকে সবসময় আসবে না, বাট গ্রাফ থেকে অবশ্যই আপনারা 5 মার্কস পাবেন অবশ্যই। এই ডোমেন রেঞ্জ থেকে আপনারা অবশ্যই 5 মার্কস পাবেন। অন্তরীকরণ থেকে অবশ্যই 5 মার্কস পাবেন। মানে আজকের এই ক্লাসটা যদি আপনারা ভালো করে করেন তাহলে আপনারা মোটামুটি 20 থেকে 25 মার্কস আনসার করার মতো সকল বিষয় আপনারা এই ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তো দেখেন এই কনসেপ্ট গুলো হচ্ছে আমরা ক্লিয়ার করব। তো আমরা আচ্ছা, এই লেখাগুলা কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করেন তো। কারণ ভাই ওই আপনাদের সবকিছু একেবারে করে করে তো দেখানো সম্ভব না, যেহেতু এটা রিভিশন ক্লাস, তো আমরা রিভিশন দেখাবো। দ্যাটস ওয়াই আমি পিডিএফ থেকে ডিরেক্টলি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিব কনসেপ্ট গুলা। এইটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু কথা বলেন। এইটা কি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি? এই পেজটা কি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি? একটু কথা বলেন। এটাকে ডিলিট করবো কিভাবে?
বিরাট সমস্যা। ঠিক আছে, ওকে। সো দেখা যায়, সো আমি এখান থেকে আপনাদেরকে বোঝাই দিব। আমি আবারও বলছি, এটা রিভিশন ক্লাস, তো আপনাদের একেবারে আমি বেসিক থেকে হাতে কলমে আপনাদেরকে সবকিছু শিখাই দিব। এইরকম চিন্তা ভাবনা করে যারা লাইভে আসছেন তারা লাইভ থেকে বের হয়ে যান ভাই, আপনাদের লাইভে দরকার নাই। কারণ এই ক্লাসটা তাদের জন্য যাদের মোটামুটি ধারণা আছে। একেবারেই যাদের ধারণা নাই তাহলে তো অনেক কিছুই বুঝবেন না, তাই না? আচ্ছা চলুন আমরা শুরু করি। সো এখানে বেশ কয়েকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সো মোস্ট প্রবাবলি এই প্রশ্নটা এই বছর আপনাদের পরীক্ষাতে আসবে। y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই যে প্রশ্নটা। আমি এখানে একটু প্রশ্নটা লিখি, y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। সো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব প্রথমে। তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। সো এক্স কমন নিলে এক্স মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3। সো এখান থেকে আমরা পেয়ে যাব এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, এবং এটা হচ্ছে y এর মান। এটা কার মান? y এর মান, ঠিক আছে, y এর মান। এখন খেয়াল করেন, আপনাকে এখানে বলা হয়েছে আপনাকে এখানে যে ফাংশন গুলো আছে সেগুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। সো ডোমেন বলতে আসলে এক্স এর মানগুলোকে বোঝানো হয়। অর্থাৎ আপনি এই সমস্যার মধ্যে বা এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমের মধ্যে এক্স এর মান কত দিতে পারবেন সেটাই হচ্ছে ডোমেন। এক্স এর মান কত দিতে পারবেন সেটাই হচ্ছে ডোমেন, এবং এক্স এর মানের জন্য y এর মান কত হতে পারে, কত থেকে কত হতে পারে, এটা হচ্ছে রেঞ্জ। মানে যেগুলা ইনপুট সেগুলো হচ্ছে ডোমেন, যেগুলো আউটপুট সেটা হচ্ছে রেঞ্জ। সহজ কথা হচ্ছে এইটা। সো দেখেন এখানে আমাদের যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা ডিরেক্টলি সলভ করব। সো আমরা এখান থেকে চলুন এটাকে আমরা সমাধানে চলে আসি। কি রে ভাই, এটাকে তো বিরাট সমস্যা। ওকে, তো আসেন আমরা একটু লিখি। তাহলে আমরা y সমান কি পেয়েছি? y সমান পেয়েছি রুট ওভার এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3, এটাই তো, তাই না? এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3। আমরা একটু আসি এখানে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন খেয়াল করেন এখানে হচ্ছে রুটের ভেতরে মান আছে। দেখেন এখানে রুটের ভেতরে মান আছে, তো রুটের ভেতরে কি কখনো কি জিরো হতে পারে? সরি, ঋণাত্মক মান হতে পারে না। তার মানে এখানে ভেতরে যা আছে এইটার মান, ভেতরে যা আছে এইটার মান অবশ্যই জিরো অথবা জিরো থেকে বড় হবে। কখনোই জিরো থেকে ছোট হতে পারবে না, কখনোই জিরো হতে ছোট হতে পারবে না। তাহলে দেখেন এই এখানে দুইটা উৎপাদক আছে, দুইটা উৎপাদকের গুণফল যদি জিরো থেকে বড় হতে চায়, সেক্ষেত্রে দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে এই এক্স এর যে মান, এই এক্স এর মানটা হচ্ছে 1 অথবা 1 থেকে ছোট হবে, এবং এইটা 3 অথবা 3 থেকে কি হবে? বড় হবে। দেখেন কথা বোঝেন, আমরা এখান থেকে ডিরেক্টলি আপনাদেরকে বিষয়টা বোঝাই দেব। সো দেখেন কি বলা হয়েছে এখানে, y এর বাস্তব মান মানে মান বাস্তব হবে যদি এই অংশটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। রুটের ভেতরে কোনো মান থাকলে তার মানটা অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হতে হবে, 0 থেকে ছোট হওয়া যাবে না। এটা মেজর নন মেজর সবার জন্য, ঠিক আছে? এখন দেখেন এই যে দুইটা উৎপাদকের গুণফল কি 0 থেকে বড়, দুইটা উৎপাদকের গুণফল যদি 0 থেকে বড় হয় তাহলে এই যে এই x এর মানটা লেস দেন ইকুয়াল 1 হবে অথবা x এর মান গ্রেটার দেন ইকুয়াল 3 হবে, যে কোনো একটা হবে। এখন আসেন যদি আমরা এই ক্রাইটেরিয়াটা যদি অ্যাপ্লাই করি তখন আমাদের লাইনটা কি হবে? দেখেন এক্স এর মান 1 থেকে ছোট, মনে করেন আমি 0 নিলাম, তাহলে এক্স এর মান যদি 0 আমরা এই জায়গাতে বসাই, দেখেন এখানে কি আছে ভাইয়া? এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3। তাহলে এক্স এর মান যদি আমি 0 বসাই, এক্স এর মান যদি আমি কত বসাই? 0 বসাই, তাহলে হবে 0 ইন্টু মাইনাস 1, 0 মাইনাস 3, দ্যাট মিনস মাইনাস মাইনাসে প্লাস 3, দ্যাট মিনস 0 থেকে বড়। আবার যদি আপনি এখানে 1 থেকে ছোট যে কোনো মান নিতে পারেন, আপনি 1ও নিতে পারেন। 1 যদি এখানে বসান তাহলে দেখেন এটা 0 হয়ে যাবে। 1 মাইনাস 1 0, 0 এর সাথে যাই গুণ করবেন 0। তখন এই যে ক্রাইটেরিয়াটা দেখেন, এই যে আমরা লাইনটা লিখলাম এটা কি 0 থেকে বড়। দেখেন খেয়াল করেন এই যে 3 এটা কিন্তু 0 থেকে বড় শর্তটাকে সিদ্ধ করেছে। যদি 1 বসাই তাহলে হবে 0, 1 বসালে কি হবে? 1 বসালে হয়ে যাবে 0, দ্যাট মিনস 0। তাহলে এই দুইটাকে মিলিয়ে আমরা বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল 0। আবার আপনি যদি 3 বসান তাহলে হবে 0। 3 থেকে যদি বড় কিছু বসান, দেখেন 3 থেকে যদি আপনি বড় মনে করেন আপনি 4 বসান, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর যদি আমরা 4 বসে 4 থেকে 3 বিয়োগ করলে 1, দ্যাট মিনস
গ্রেটার দেন 0। তার মানে এখানে এই দুইটার গুণফল যদি 0 থেকে বড় হয়, এইটার মান 0 থেকে ছোট হবে, অথবা এইটার মান 0 থেকে বড় হবে। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 অথবা 0 থেকে বড় হয়, তাহলে তাহলে x এর যে মান হবে, দেখেন খুব সহজ জিনিস, দুইটা উৎপাদক, এটা সহজে আমরা মনে রাখবো। এই যে এই দুইটার গুণফল হচ্ছে 0 অথবা 0 থেকে বড়। এরকম যদি হয় তাহলে এই যে ছোট যে উৎপাদকটা, সেইটার মান হবে লেস দেন ইকুয়াল 0, এবং বড় যেটা আছে এটা হবে গ্রেটার দেন ইকুয়াল 0। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে x লেস দেন ইকুয়াল 1, মানে x এর মান ছোটটা থেকে ছোট বা সমান, এবং মানে অথবা অথবা বড়টা অথবা তার থেকে কি হবে, বড় হবে। মানে ছোট মান থেকে ছোট অথবা সমান হবে, বড় মান থেকে বড় অথবা সমান হবে। এইটা জাস্ট আপনি মনে রাখবেন, তাহলে আপনার এই ধরনের সকল প্রশ্ন সলভ হয়ে যাবে। তাহলে তো আমাদের সব বিষয় শেষ। এখন এটাকে আমরা যদি এখানে লিখি, তাহলে দেখেন x লেস দেন ইকুয়াল 1, x লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ 1 থেকে শুরু করে 1 এর ছোট সকল মান, তাহলে সকল মান মানে মাইনাস ইনফিনিটি। তাহলে যেহেতু এখানে 1টা আছে, তাই এটা থার্ড ব্র্যাকেট, আর মাইনাস ইনফিনিটি মানে যেহেতু ছোট মানের দিকে যাচ্ছে, সেটা মাইনাস ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট হবে। অসীম বলতে নির্দিষ্ট কোনো মান নাই, ওইটা অসীমের কাছাকাছি মানকে বোঝায়। তারপর আমরা দিব ইউনিয়ন, দুইটাকে সংযোগ করতে হবে। 3 অথবা 3 থেকে বড়, থার্ড ব্র্যাকেট, আর এদিকে হবে ফার্স্ট ব্র্যাকেট। 3টা এখানে আছে, দ্যাটস ওয়াই থার্ড ব্র্যাকেট, আর 3 থেকে বড়, দ্যাটস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট। সো এইটি হচ্ছে আমাদের কি ডোমেন। এখন আসেন রেঞ্জ। তো রেঞ্জ বের করার জন্য আপনাকে x এর মানটাকে বের করতে হবে। সো y সমান যদি এত হয়, এটাকে বর্গ করলে y স্কয়ার, এখানে যা ছিল তা। y এর মান কোনো অবস্থাতেই 0 থেকে ছোট হতে পারবে না। কেন পারবে না? দেখেন y সমান হচ্ছে এই অংশটা, তাই না? এখন বলেন তো ভাই, এখানে আপনি x এর মান যাই বসান না কেন, আপনাকে কিন্তু এই y এর যে মানটা আসবে সেটা 0 অথবা 0 থেকে বড় হতে হবে। কারণ এটাকে যদি আমরা স্কয়ার করে দেই, তাহলে আমাদের হবে y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। সো দেখেন, যেখানে y এর মান সর্বদা কি ধনাত্মক অথবা কি শূন্য, কারণ এখানে রুটের ভেতর তো ঋণাত্মক মান হতে পারবে না ভাই, পারবে না। তাহলে হতে পারবে এটা কি ধনাত্মক অথবা শূন্য, এই যে এই শর্ত অনুযায়ী গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে y এর মান যদি 0 অথবা 0 থেকে বড় হয়, এই অংশটা যদি 0 অথবা 0 থেকে বড় হয়, তাহলে y এর মান 0 অথবা 0 থেকে বড় হবে, ছোট হতে পারবে না। দ্যাটস ওয়াই বলা হয়েছে y নট লেস দেন 0। এখন এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করে দেন। দেখেন এই যে এটা ক্যালকুলেশন করে x এর মান বের করা হয়েছে। এখানে যে রুটের ভেতরে আছে দেখেন 2 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস y স্কয়ার। তার মানে এখানে রুটের ভেতরে যে মান আছে, তার মানে y এর মান কি হতে পারবে না, y এর মান লেস দেন 0 হতে পারবে না। তাহলে y এর মান কি হতে হবে, 0 অথবা 0 থেকে বড় হতে হবে। দ্যাটস ওয়াই এখানে যে রেঞ্জ হবে সেটা হচ্ছে y এর মান 0 অথবা 0 থেকে বড়। খেয়াল করেন, 0 অথবা 0 থেকে বড়, দ্যাট মিন্স এটাকে আমরা লিখবো 0 থেকে ইনফিনিটি। দেখেন 0টা এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি বলতে আসলে কোনো কিছু নাই, একটা অসীমের দিকে একটা মানকে বোঝায়, ওই জন্য এটা ফার্স্ট ব্র্যাকেট। সো এটা হচ্ছে রেঞ্জ। সো এটা ক্লিয়ার কিনা একটু বলেন। খুব দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? খুব দ্রুত রেসপন্স করবেন, মেজর নন মেজর সবার, ঠিক আছে? একটু দ্রুত রেসপন্স করেন প্লিজ, কারণ অনেক কিছু সলভ করতে হবে ভাইয়া, আপনাদেরকে কথা বলতে হবে খুব ফাস্ট। ক্লিয়ার কিনা কথা বলেন, অনেক প্রশ্ন সলভ করতে হবে রে ভাই, এত সময় দিলে তো হবে না। তারপরে দেখেন, তারপর এই প্রশ্নটা দেখেন, এটা খুবই সহজ, f of x equal to x by modulus of x। তো দেখেন কি বলেছে, f of x equal to x by modulus of x, এইটার ডোমেন, দেখেন এইটার ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা উইথাউট 0। দেখেন এখানে x এর মান যদি আপনি 0 বসান, তাহলে হয়ে যাবে 0 বাই মডুলাস অফ 0, দ্যাট মান 0 বাই 0। 0 বাই 0 হচ্ছে অনির্ণয় আকার, 0 বাই 0 হচ্ছে অনির্ণয় আকার। সো এটা বসানো যাবে না, মানে x এর মান 0 বসানো যাবে না। 0 ছাড়া পৃথিবীর সকল মান আপনি বসাতে পারবেন, তার মানে এইটা হচ্ছে এই ফাংশনের ডোমেন। সো ডোমেন, এই ডি বলতে ডোমেন, এফ বলতে ফাংশন, মানে ফাংশনের ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র 0 ব্যতীত। এখন আসেন রেঞ্জকে আর এফ দ্বারা প্রকাশ করা হয়। আর বলতে রেঞ্জ, এফ বলতে ফাংশন, মানে ফাংশনের রেঞ্জ।
ফাংশনের রেঞ্জ। এখন দেখেন এখানে আপনি যাই মান বসান, যদি আপনি ধনাত্মক মান বসান, দেখেন যদি আমি মনে করেন আমি 2 বসালাম, এক্স এর মান যদি 2 বসান তাহলে ওয়াই এর মান হবে 2/2, দ্যাট মিন্স 1। দ্যাট মিন্স কত? 1। দেখেন এক্স এর মান 2 বসালে কত আসছে? 1। এক্স এর মান যদি আপনি -2 বসান তাহলে এটা হবে -2, নিচে হবে মডুলাস অফ -2, দ্যাট মিন্স -2/2, দ্যাট মিন্স -1, তার মানে -1 কি আসতেছে? -1। তার মানে এক্স এর মান যদি আপনি 2 বসান তাহলে তাহলে আপনার যে ফাংশনাল ভ্যালু, সেই ফাংশনাল ভ্যালুটা আসতেছে 1। -2 বসালে কি? -1। তার মানে এইটার, আর যদি 0 বসান, 0 তো আপনি বসাতে পারবেন না। ধনাত্মক মান যাই বসান না কেন তার মান আসবে 1, ঋণাত্মক মান আপনি যাই বসান না কেন তার মান আসবে -1। তাই এটার রেঞ্জ হবে -1 থেকে 1 পর্যন্ত। কত আসবে ভাইয়া? খুব সহজ বিষয়, -1 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, খুবই সহজ জিনিস। এটাকে তো ক্যালকুলেশন করে ভেজাল টেজাল করা দরকারটা কি ছিল? দেখেন এত গ্যাঞ্জামে তো যাওয়ার দরকার নেই এটার। হ্যাঁ, তাহলে দেখেন এটা রেঞ্জ হবে -1 থেকে 1। ঠিক আছে, সরি, এটা রেঞ্জ হবে এরকম -1 এবং 1, -1 এবং 1। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা যদি এটাকে এরকম দেই তখন কি হবে? তখন এই -1 এবং 1 এর ভেতর যে 0 আছে সেটাকেও কিন্তু বোঝাবে। 0 কিন্তু এখানে নাই, 0 কিন্তু নাই। ঠিক আছে, 0 কিন্তু নাই, দ্যাট মিন্স এটা বসানো যাবে না। সো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দ্যাট মিন্স এটার রেঞ্জ দুইটা এবং কেবলমাত্র দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1। এই ক্লিয়ার কিনা বলেন? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? কথা বলেন। এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? বাইরে ভাই অনেকগুলা জিনিস শেষ করতে হবে, খুব দ্রুত রেসপন্স করেন। ক্লিয়ার কিনা কথা বলেন। কথা যদি না বলেন তাহলে ক্লাস কিভাবে হবে? কথা বলতে হবে। ওকে, দেখেন এই এখানে আমি দুইটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো। মোস্ট প্রবাবলি এই দুইটা প্রশ্ন থেকে আপনার পরীক্ষাতে একটা প্রশ্ন পাবেন। এখানে আমি দুইটা প্রশ্ন দেখাবো, মোস্ট প্রবাবলি আপনারা এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, পরীক্ষাতে। তো দেখেন এখানে বলা হয়েছে এফ ফাংশনটি লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এখানে একটা ফাংশন দেয়া আছে। ঠিক আছে, তো আমরা ফাংশনটা একটু লিখি। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার এক্স এবং 1/x, এক্স স্কয়ার এক্স এবং কি 1/x, এবং এখানে কিছু শর্ত দেয়া আছে। তো শর্তগুলো আমরা একটু দেখি। শর্ত হচ্ছে লেস দেন 0, 0 থেকে 1 পর্যন্ত। তো দেখেন লেস দেন 0, 0 থেকে 1 পর্যন্ত, আর একটা হচ্ছে কি গ্রেটার দেন 1। এটা কি আপনারা পারেন? এটা কিন্তু পরীক্ষাতে আসবে আপনাদের ভাই, এটা মোটামুটি শিওর আপনাদের পরীক্ষাতে এটা আসবে। এটা কি পারেন? আপনারা কি এটা পারেন? একটু কথা বলবেন। ঠিক আছে, আপনারা কি এটা পারেন? দেখেন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ জিনিস। তো কি বলেছে একটু বোঝেন। বলা হয়েছে যে এখানে তিনটা কন্ডিশন দেয়া আছে। দেখেন তিনটা কন্ডিশন দেয়া আছে। যখন এক্স এর মান, আমরা একটু খেয়াল করি, দেখেন যখন এক্স এর মান 0 থেকে ছোট তখন এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কয়ার। যখন এক্স এর মান 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, তখন এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স। যখন এক্স এর মান 1 থেকে বড় তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 1/x। এই তিনটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনাকে লেখচিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই গ্রাফটাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এটাকে সমাধান করেন, খুবই সহজ বিষয়। ওকে, সো প্রথম শর্ততে কি বলেছে দেখেন, x লেস দেন 0। তো একটু বুঝেন, x লেস দেন 0 তার মানে x এর মান কি 0 থেকে ছোট। তাহলে 0টা কি এখানে আছে? নাই। 0 কি আছে? নাই। তার মানে এইটাকে যখন আমরা ব্যবধির মাধ্যমে দেখাবো তখন হবে -ইনফিনিটি আর 0। কথা বোঝেন, x এর মানটা 0 থেকে ছোট, তার মানে 0টা কিন্তু এখানে নাই। থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি মানে 0টা কিন্তু নাই, 0 থেকে ছোট মানগুলোকে বোঝাচ্ছে। আর এই যে 0 থেকে ছোট সেটা অসীমের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই -ইনফিনিটি। সো এই শর্তটাকে আমরা এভাবে লিখতে পারি। এই ব্যবধিতে y ইকুয়াল টু কত? x স্কয়ার। দেখেন প্রথম যে ক্রাইটেরিয়া ছিল যে x লেস দেন 0, এই শর্তে y এর মান কত? y এর মান হচ্ছে x স্কয়ার। y এর মান কত? x স্কয়ার। এখন এইখানে যে আমাদের x এর যে মান, এই মানগুলো আমরা এখন বসাবো। তো প্রথমে আমরা 0 বসাবো। দেখেন 0টা কিন্তু নাই, তাও আমরা বসাবো। যদি 0 বসাই তাহলে y এর মান আসবে কত? 0। তাহলে বলেন 0টা কি এখানে ছিল? 0টা কি এখানে ছিল? না।
জিরোটা এখানে ছিল না, এখানে এক্স এর মান কিন্তু জিরো থেকে ছোট, জিরো কিন্তু এখানে নাই। এই জন্য বলা হয়েছে এই যে বিন্দুটা এটা কিন্তু প্রান্ত বিন্দু বিহীন, মানে এটা প্রান্ত বিন্দুটা কিন্তু নাই। নাই ভাই, কেন নাই? কারণ এখানে এক্স এর মান তো জিরো নাই, জিরো থেকে ছোট, কিন্তু আমরা এখানে জিরো বসিয়েছি, দ্যাটস এটা প্রান্ত বিন্দু বিহীন, বিহীন। ঠিক আছে, তারপর দেখেন এই যে আমরা জিরো থেকে ইনফিনিটি, সরি মাইনাস ইনফিনিটি জিরো, তার মানে জিরো থেকে ছোট মানগুলো বসাবো। আমরা প্রথমে জিরো বসালাম, এটা তো নাই, এটা থেকে ছোট, -1 বসাতে পারি, -2 বসাতে পারি, -3 বসাতে পারি, মানে এই মানগুলো কিন্তু আমরা বসাতে পারি, এবং বসাতে 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 সেটা মাইনাস ইনফিনিটির দিকে আমরা আসতে পারি, তাই না? তো জিরো বসাইলে কিন্তু সেটা প্রান্ত বিন্দু বিহীন। এখন -1 যদি বসাই, দেখেন -1 যদি বসাই, x ইকুয়াল টু যদি -1 হয়, y ইকুয়াল টু হবে 1, x ইকুয়াল টু যদি -2 হয়, y ইকুয়াল টু হবে 4, x ইকুয়াল টু যদি -3 হয়, y ইকুয়াল টু হবে 9। মানে এরকম আপনি অসংখ্য মান বসাতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন -1 1, -2 4, এগুলো হচ্ছে প্রান্ত বিন্দুগামী, কারণ এইগুলো এখানে আছে। দেখেন এখানে যতগুলো মান লিখেছি সেটা কিন্তু এই কন্ডিশনের মধ্যে আছে, এগুলা একটা প্যারাবোলা নির্দেশ করে। এখন প্যারাবোলা কেন ভাই, একটু খেয়াল করেন কেন এটা প্যারাবোলা। আসেন এটাকে একটু আমরা অঙ্কন করি। দেখেন কেন এটা প্যারাবোলা। এখানে মানগুলো কি ছিল, যে -1 1, -2 4, -3 9। সো মনে করেন এটা -1 -1 1, এই হচ্ছে বিন্দু। তারপর হচ্ছে -2 নিলে 4, তো দেখেন 1 2 3 4 5 আরো আছে, তাই না? সো -2 নিলে 1 2 3 4 4 এখানে আসবে। তারপর -3 যদি নিই তাহলে এখানে আসবে, মানে অনেক উপরের দিকে যাবে। আর 0 নিলে 0 0, তো এখান থেকে যদি আমি মিলাই তাহলে দেখেন এটা কিন্তু এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মানে এটা কি একটা প্যারাবোলা। কি এটা? প্যারাবোলা। আচ্ছা, এই যে এই যে এদিকে যাচ্ছে। তারপরের কন্ডিশনটাকে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, মানে পরের ক্রাইটেরিয়াটা ছিল এরকম। এই যে দেখেন, সো আমি যদি 0 বসাই, দেখেন 0 যদি বসাই তাহলে f of x এর মান 0, এটা কিন্তু এক্সিস্ট করে, সো এটা প্রান্ত বিন্দুগামী। তারপর আমি 1 বসাবো, 1 যদি বসাই 1, তাহলে 0 0 1 1, তাহলে এটা হচ্ছে 0 0, আর এটা হচ্ছে 1 1, আর এই হচ্ছে 1, তাহলে এই যে এটা আমরা দিলাম। এবং এই 0 এবং 1 এর মধ্যে আর কোনো মান আমরা নিলাম না, বাট আপনি চাইলে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপর কি বলেছে, যখন x এর মান 1 থেকে বড়, সো প্রথমে আমরা 1 বসাবো, 1 বসালে 1, তাহলে 1 1। তো এইটা কিন্তু প্রান্তবিন্দু বিহীন, প্রান্তবিন্দু বিহীন। তারপরে যদি আমরা 2 বসাই, 2 বসালে হবে 1/2, 3 বসালে হবে 1/3, এরকম আমরা অসংখ্য মান বসাতে পারবো। সো প্রথমে যদি আমরা 2 বসাই, এই যে 2 বসালাম, 2 বসালে কত 1/2, 1/2 মানে হাফ, তাহলে এটা যদি 1 হয় হাফটা এই জায়গাতে আসবে। তারপর 3 বসালে 1/3, 3, তার মানে এটা আরো কমবে। তার মানে এই যে রেখাটা এটা এইভাবে কমতে 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 কমতে, সরি এইটা এটার সাথে টাচ করবে না, বাট এটা অলমোস্ট কাছাকাছি দিয়ে যাবে। টাচ করবে না কিন্তু, এই যে এক অক্ষ, এই এক্স অক্ষকে এটা টাচ করবে না, বাট অলমোস্ট এটা কাছাকাছি কাছাকাছি দিয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের গ্রাফ। তো গ্রাফটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই তিনটা বিন্দু নিয়ে আমরা গ্রাফ পেয়েছি। এখন দেখতে হবে যে এটা ডোমেন কি এবং এটার রেঞ্জ কি। সো আমরা আসেন এটা ডোমেন গুলাকে একটু দেখি। সো এখানে যে তিনটা শর্ত ছিল, সেই তিনটা তো এক্স এর যে মান বা এক্স এর যে কন্ডিশন, যে কন্ডিশনের জন্য আমরা এই ফাংশনের বাস্তব মান পাবো, সেই এক্স এর কন্ডিশন গুলো নিয়ে আসলে আমরা ডোমেন পাবো, আর ফাংশনাল ভ্যালু যেগুলো থাকবে সেগুলো নিয়ে হচ্ছে আমরা রেঞ্জ পাবো। সো দেখেন এটা ডোমেন তাহলে কি হবে, আমরা প্রথমটাতে এক্স, দেখেন এই যে যখন আমরা লিখেছি এক্স লেস দেন 0, তখন এটাকে আমরা কিভাবে লিখেছি, -∞ 0। তারপর এটা কি ছিল, 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1, এটাকে আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, তাহলে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, এর ভেতরে সবকিছু আছে। তারপরটা কি, x গ্রেটার দেন 1, দ্যাট মিন্স 1 থেকে শুরু করে কত, ইনফিনিটির দিকে। এখন এই তিনটাকে যদি আমি একসাথে কানেক্ট করি, সংযোগ করি, এই তিনটাকে যদি আমি কি করি ভাই, সংযোগ করি, দেখেন এই তিনটাকে যদি আমি সংযোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, -∞ 0, তারপর এখানে কি আছে 0 1, তারপর এখানে কি আছে 1 ইনফিনিটি। এখন এগুলোকে যদি আমরা সংযোগ করি, কানেক্ট করে দেই, তখন ব্যাপারটা কি দাঁড়ায়, দেখেন -∞, দেখেন -0, আবার এখানে কি আছে 0, তার মানে এই দুইটা একসাথে হয়ে গেল,
মানে এটার সাথে এটা ডিরেক্ট কানেকশন আছে, এখানে 1 এখানে 1, তার মানে ডিরেক্ট কানেকশন আছে। তার মানে এই টোটাল অংশটাকে যখন আমরা একসাথে করে ফেলবো তখন সেটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আর এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে মান, এইটাকে আমরা বলি বাস্তব সংখ্যা। কারণ মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যাকে একসাথে বলি আমরা বাস্তব সংখ্যা। তার মানে এখানে যে আমরা মানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। মানে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা হচ্ছে এই ফাংশনের ডোমেন। পৃথিবীর সকল বাস্তব সংখ্যাটা হচ্ছে এখানে সকল বাস্তব সংখ্যাটা হচ্ছে কি এই ফাংশনের ডোমেন। তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। সো এইটা হচ্ছে তার ডোমেন। এটাকে আপনি এভাবে লিখতে পারেন ডিএফ। ডিএফ মানে কি ডোমেন, ডি বলতে ডোমেন, এফ বলতে হচ্ছে ফাংশন, ফাংশনের ডোমেন। তো ফাংশনের ডোমেন কত পেলাম? এফ, সরি আর বাস্তব সংখ্যা, পৃথিবীর সকল বাস্তব সংখ্যা হচ্ছে তার কি ডোমেন। এখন আসেন রেঞ্জ। এখন রেঞ্জ জানার জন্য আপনাকে দেখতে হবে আপনার মানগুলো কেমন আসছিল। সো এই মানগুলো একটু দেখেন। যখন আমরা এইরকম মান বসিয়েছিলাম, তো যখন আমরা জিরো বসিয়েছিলাম, খেয়াল করেন, যখন আমরা জিরো বসিয়েছিলাম তখন পেয়েছিলাম জিরো। তো এইটার আউটপুট গুলো আমরা একটু দেখি, 0 0। তারপর যখন আমরা -1 নিয়েছিলাম -1 1, তারপর -2 নিয়েছিলাম তখন কত? 4। দেখেন -2 যখন আমি নিয়েছি তখন সেটা হচ্ছে 4। বারবার কাটাকাটি যায় কেন রে ভাই? -3 যখন নিয়েছি তখন হচ্ছে 9। এরকম কিন্তু এটা চলতেই আছে, এটা কিন্তু শেষ নাই। এটা কি শেষ নাই? এটা কিন্তু শেষ নাই, ঠিক আছে? ওকে, তারপর আসেন সেকেন্ডটা, এইটার ক্ষেত্রে মান কেমন ছিল? এটার ক্ষেত্রে মান কিন্তু ফিক্সড। দেখেন যখন আমরা জিরো বসিয়েছি তখন এই এফ অফ এক্স এর মান হচ্ছে জিরো। জিরো বসিয়েছি তখন এফ অফ এক্স এর মান কি জিরো। দেখেন জিরো বসিয়েছি তখন এফ অফ এক্স এর মান হচ্ছে জিরো। 1 যখন বসিয়েছি তখন হচ্ছে 1। ওকে, আর লাস্টেরটা দেখেন, যখন আমরা 1 বসিয়েছি তখন হচ্ছে 1, যখন আমরা 2 বসিয়েছি তখন হচ্ছে 1/2, যখন আমরা 3 বসিয়েছি তখন হচ্ছে 1/3, এবং এটা কিন্তু এভাবে চলতেই আছে। এখন এই সবগুলোকে যদি আমি একসাথে করি তাহলে এটার আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ কিন্তু পরের মানগুলা, এই যে 0 -1, সরি 0 1 4 3, তারপর এখানে কি আছে 0 1 1 হাফ 1/3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, ভালো করে খেয়াল করেন, এখানে জিরোটা কিন্তু আছে। তাহলে এই যে আমি লিখলাম জিরো, এটা কিন্তু রেঞ্জ। দেখেন রেঞ্জের কোনো উপাদান কি এখানে ঋণাত্মক আছে? দেখেন 0 1 4 9, তারপর এখানে আছে 0 1 1 0 1 1 হাফ 1/3, কোনোটা কি ঋণাত্মক আছে? নাই। সব থেকে ছোট পেলো কত? 1। 1টা কিন্তু প্রান্তবিন্দু না, প্রান্তবিন্দু বিহীন কিন্তু, তাহলে জিরো। আর সেটা কিন্তু পজিটিভ দিকে কিন্তু সে যেতেই আছে। দেখেন 1 4 9 এরকম যেতে 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 সে ইনফিনিটির দিকে যাবে। তার মানে এটা হচ্ছে তার রেঞ্জ। এটা কি তার রেঞ্জ? তার মানে আমরা লিখতে পারি আর এফ সমান 0 ইনফিনিটি। এই ক্লিয়ার কিনা বলেন? এইটা যদি আপনারা না বোঝেন ভাই তাহলে খবর আছে, ঠিক আছে? এই কথা ক্লিয়ার কিনা বলেন, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। এইগুলো যদি আপনি না বোঝেন ভাই, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো খুবই সহজ এবং খুবই মজার জিনিস। আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি কিনা, এইটা যদি আপনারা পারেন তাহলে পরেরটা আপনারা নিজেই সমাধান করতে পারবেন। দেখেন দেখেন এটার আনসার কি ছিল? আরে ভাই খুব যন্ত্রণা। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে ফাংশনের ডোমেন, রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে ইনফিনিটি। আচ্ছা এখানে কি ভুল করছি আমি? জিরোটাকে এক্সিস্ট করে, ও আচ্ছা আচ্ছা, এখানে একটু সরি, এটা আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখেন সেকেন্ড কন্ডিশনটা যখন আমরা অ্যাপ্লাই করেছি, এই যে দেখেন এই কন্ডিশনটা যখন আমরা অ্যাপ্লাই করেছি তখন জিরোটা কিন্তু বিদ্যমান, তার মানে আমরা যখন এই জিরোটা যখন আমরা বসিয়েছি, এই জিরোটা হচ্ছে ইনপুট, তাহলে তার ফাংশনাল ভ্যালুটাও কত আসছিল? জিরো আসছিল। এই জিরো যেহেতু বিদ্যমান, এই জিরোটা কিন্তু বিদ্যমান, তার মানে এই জিরোটা এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এদিকে থার্ড ব্র্যাকেট হবে। মানে জিরো থেকে শুরু করে ওই ইনফিনিটি এর আগ পর্যন্ত সকল মানই হচ্ছে তার রেঞ্জ। ক্লিয়ার কিনা বলেন? এই কথা বলেন, কথা না বললে খবর আছে আজকে, কথা বলেন। লাইভে এতগুলো পোলাপান কথা বলতে পারেন না? ঠিক আছে, ওকে। তো দেখেন এই 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 পরবর্তী যে প্রবলেমটা আছে এটা সেম প্যাটার্ন। এই যে কোথায় গেল প্রশ্নটা বাবা? এই যে দেখেন এই দুইটা প্রশ্ন থেকে মোটামুটি একটা প্রশ্ন আপনারা পরীক্ষাতে পাবেন ভাই। দেখেন খুবই সহজ। দেখেন এটা ডোমেন আমরা মুখে মুখে বের করে ফেলতে পারি। এক্স এর মান 0 থেকে শুরু করে, মানে 0 এর থেকে ছোট মানগুলা, তার মানে এটাকে আমরা বলবো -∞ 0।
তারপর এখানে কি 0 থেকে 1, তার মানে এই যে 0 থেকে 1, এখানে হচ্ছে 1 থেকে বড়, তার মানে হচ্ছে 1 থেকে বড়। সবগুলোকে যদি আমি ইউনিয়ন করে দেই তাহলে এটা হয়ে যাবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, দ্যাট মিনস আর। তার মানে এই যে ফাংশন, এই ফাংশনের ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। এই ফাংশনের ডোমেন হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। গ্রাফ অবশ্যই অবশ্যই আঁকতে হবে, গ্রাফ খাতায় অঙ্কন করতে হবে, আপনাদের কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, গ্রাফ খাতায় অঙ্কন করতে হবে। দেখেন এই যে আমি আপনাদেরকে যেভাবে এখানে গ্রাফটা অঙ্কন করে দেখাইছি, আপনারাও এক্স্যাক্টলি এভাবেই গ্রাফগুলো অঙ্কন করবেন। পরীক্ষায় আপনাদের কোনো গ্রাফ পেপার দিবে না ভাই, পরীক্ষায় আপনাদের কোনো গ্রাফ পেপার দিবে না, ঠিক আছে? তাহলে দেখেন এটা ডোমেন আমরা মুখে মুখে বের করে ফেলছি, এখন একটা রেঞ্জ আমরা মুখে মুখে বের করে ফেলতে পারি। এইগুলো আশা করি আপনারা সমাধান করতে পারবেন, অবশ্যই অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নাই। এইটা কি আপনারা পারেন? এই ধরনের ফাংশনকে আপনারা দেখেছেন? দেখেন এই ধরনের ফাংশনকে বলা হয়ে থাকে পরম মান ফাংশন। কি বলা হয়ে থাকে? পরম মান ফাংশন। এখন এই ধরনের ফাংশনকে যখন আপনি কি বলবো খণ্ডিত ফাংশনে কনভার্ট করবেন। দেখেন এই যে একটু আগে আমরা যে প্রবলেমটা সলভ করেছি, এই যে এখানে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনের নাম হচ্ছে খণ্ডিত ফাংশন। খেয়াল করেন ভাইয়া, দেখেন দেখেন এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনের নাম হচ্ছে খণ্ডিত ফাংশন। এই ফাংশনের নাম কি? খণ্ডিত ফাংশন। তো আমরা যখন পরীক্ষাতে যখন কোনো খণ্ডিত ফাংশন দিয়ে দেয়, সেটাকে আমরা কিন্তু ডিরেক্টলি সলভ করে ফেলতে পারি। খণ্ডিত ফাংশন দিয়ে দিলে শর্তগুলা লেখা লাগবে। হ্যাঁ, শর্তগুলা লিখবেন, আমি তো আপনাদেরকে জাস্ট শর্টকাটে বুঝাই দিছি ভাই। আপনারা তো পরীক্ষার সময় একেবারে ডিটেলস করবেন। দেখেন এই যে এরকম শর্ত 1 এর মধ্যে মানগুলা বের করে দেখাবেন, তারপর শর্ত 2, তারপর শর্ত 3, তারপর হচ্ছে ডোমেন এবং রেঞ্জ লিখবেন, ঠিক আছে? আর এই চিত্রটা হচ্ছে আপনারা খাতায় অঙ্কন করবেন। আচ্ছা, এখানে সপ্তর্ষি জাহান আপনি একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের আনসারটা আগে দেই। প্রশ্ন ছিল কখন আমরা এইটা বসাবো, কখন এইটা বসাবো, আর কখন এইটা বসাবো। এইটা একটু বুঝেন, খুবই সুন্দর জিনিস কিন্তু এটা ভাই, গণিতের একেবারে বিউটি বলা হয় এগুলাকে। দেখেন এই ব্র্যাকেটের মানে হচ্ছে এখানে যখন আপনি কোনো মান বসাবেন, মনে করেন আমি এখানে লিখলাম 2 5, তার মানে 2 এবং 5 টা এখানে এক্সিস্ট করে না। 2 এবং 5 এখানে এক্সিস্ট করে না। আমি যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাহলে মনে করেন এটা 2, এটা 5, তার মানে এই 2 থেকে বড় এবং 5 থেকে ছোট মানগুলোকে বোঝাচ্ছে। 2 থেকে বড় এবং 5 থেকে ছোট মানগুলোকে বোঝাচ্ছে, বাট 2 এবং 5 কিন্তু এখানে নাই। এখন এখানে যদি আমরা 2 এবং 5 লিখি, এখানে যদি আমি 2 এবং 5 লিখি, দ্যাট মিনস 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, মানে তখন এই ঘরটা থাকবে এবং এইটাও কি থাকবে, এবং 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যা আছে সবগুলাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, তার মানে শুধুমাত্র 2 এবং 5 আর কিছুই না, 2 এবং 5 আর কিছুই না। আমি কি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি? একটু বলেন তো, এইটা কি ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার? চিত্র খাতায় অঙ্কন করতে হবে, খাতার মধ্যে চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এইটা হচ্ছে আমাদের একটা পরম মান ফাংশন, সরি এটা না, আমরা একটু নিচে আসে। এই যে এইটা হচ্ছে একটা পরম মান ফাংশন, সো এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে না পারেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আপনি সমাধানই করতে পারবেন না। এবং এইটা যে কতটা গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতাতে গেলেও আপনি এই বিষয়টা পাবেন। তো আমি আপনাদেরকে খুব সহজে এই জিনিসটাকে একটু বোঝাই দেই। সো এখানে দেখেন x প্লাস 1 মডুলাস অফ x প্লাস 1 মডুলাস অফ x প্লাস 2। তাহলে দেখেন এই যে মডুলাস অফ x প্লাস 1 আমরা ধরে নিলাম এটার মান 0। সো এখান থেকে আপনি x এর মান পেয়ে যাবেন -1। আর একটা কি আছে x মাইনাস 2, এটার মান হচ্ছে 0। এখান থেকে আপনি x এর মান পেয়ে যাচ্ছেন 2। এখন এই দুইটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে প্রবলেমটাকে বোঝাচ্ছি। তো প্রথমে হচ্ছে এই যে দুইটা x প্লাস 1 আর x মাইনাস 2 দুইটা যোগ হবে। কখন যোগ হবে? যখন x এর মান বড় মান থেকে বড় হবে। দেখেন এইটা হচ্ছে ছোট মান, এটা ছোট না, -1 তো, আর এটা কি, এটা হচ্ছে
বড়। তার মানে এটা আমরা মনে রাখার সহজ উপায় হচ্ছে এই দুইটাকে আমরা যোগ করব যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল এক্স এর বড় মান। মানে এখানে এক্স এর যে বড় মানটা থাকবে সেই মান থেকে বড় অথবা সমান হবে, সেই মান থেকে বড় অথবা সমান হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। তারপর আসেন দুইটার সামনে মাইনাস হবে। দেখেন এখানে কিন্তু প্রথম টাইলে কিন্তু এইটা এবং এইটা দুইটার সামনে কিন্তু প্লাস, দেখেন এখানেও প্লাস এখানেও কি প্লাস। তার মানে দুইটার সামনে প্লাস আমরা কখন দিয়েছি, যখন এক্স এর মান ওই বড় মান থেকে বড় অথবা সমান। এবং দুইটার সামনে আপনি মাইনাস দিবেন, দুইটার সামনে আপনি মাইনাস দিবেন যখন আপনার এক্স এর মান হচ্ছে ছোট মান থেকে ছোট হবে, সমান না কিন্তু, ছোট মান থেকে ছোট হবে। তাহলে এখানে ছোট মান তো -1, তাহলে এক্স এর মান -1 থেকে ছোট। ব্যাপারটাকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরেকটা কন্ডিশন হচ্ছে যে ছোট মানের সমান এবং বড় মান থেকে ছোট, ছোট মানের সমান এবং বড় মান থেকে ছোট কখন হবে, কখন হবে দেখেন ছোট মানের সমান। তার মানে এখানে -1টা আছে, -1টা আমরা কোথা থেকে পেয়েছি ভাইয়া, এই যে x+1 থেকে পেয়েছি। তাই প্রথমে হচ্ছে x+1, তারপর মাইনাস, তারপর হচ্ছে এই যে x-1, তারপরে এখানে যোগ বিয়োগ করে যা পাবেন তা বসাই দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন খণ্ডিত ফাংশন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ এগুলো সবার জন্য। সাইমা জাহান 25 মানে 25 ছাড়া 2 এবং মাঝের সবগুলা 34, শুধু 34 না তো, দেখেন 34, তারপর হচ্ছে 3.5, 3.6, মানে 2 এবং 5 এর মধ্যে যত পূর্ণ সংখ্যা আছে, যত ভগ্নাংশ সংখ্যা আছে, যত দশমিক সংখ্যা আছে, সেই সকল সংখ্যাকে বোঝাবে। শুধু 2 এবং 5 নাই, এর মধ্যে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে, যত বাস্তব সংখ্যা আছে, সেটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যাই হোক, যত সংখ্যা আছে সবগুলাকে বোঝাবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার কিনা একটু বলেন তো। আচ্ছা আমি আবারও একটু বলে নিচ্ছি, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ খোলা হয়েছে। এই লাইভের কমেন্টসে কিন্তু আমি ওই সাপোর্ট গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, পিন পিন কমেন্ট করে দিয়েছি। আপনারা সেখান থেকে অবশ্যই আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তাহলে ওইখানে যে কোনো আপডেট এবং সকল আপডেট আপনারা পেয়ে যাবেন, সকল আপডেট আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, সকল আপডেট আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন, সকল আপডেট আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। এইটা যদি আপনারা বুঝেন, এই কথা বলেন, বুঝতেছেন কিনা কথা বলেন। এতগুলা স্টুডেন্ট লাইভে আছেন, বুঝতে পারছেন কিনা কথা বলেন। এই ধরনের যে পরম মান ফাংশন আছে, আপনি যদি সেগুলোকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে না পারেন, তাহলে এই ধরনের কোনো প্রবলেম আপনি সলভই করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে বোঝাই দেব না, এটা জাস্ট আপনারা দেখেন। আপনি যখন যখন এই পরম মান ফাংশনকে আপনি খণ্ডিত ফাংশনে কনভার্ট করেছেন, দেখেন এই যে পরম মান ফাংশন, এই পরম মান ফাংশনটাকে আমরা এখানে খণ্ডিত ফাংশনে কনভার্ট করেছি। এবং এই ধরনের যখনই আমরা একটা খণ্ডিত ফাংশন পেয়ে যাই, তখনই খুব সহজে কিন্তু আমরা এই ধরনের সকল প্রবলেম সলভ করতে পারি। দেখেন খণ্ডিত ফাংশন আমরা কেন নিব, খণ্ডিত ফাংশনে নিলে আপনি কন্ডিশন পাবেন যে কোন শর্তে কি করবেন, কোন শর্তে কি করবেন। এই শর্তটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি সমাধান করতে পারবেন না। যে কোনো পরম মান ফাংশনকে প্রথমত খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ওকে, আই হোপ ক্লিয়ার। এই ধরনের সকল প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। এইটা ভাই, এইটা পরীক্ষাতে আসছে, ঠিক আছে, এটা আসছে পরীক্ষাতে, কোনো কথা নাই। এই থেকে আপনারা পারেন, এইটা ভাই 5 মার্কস 100%। এইটা আপনাদের পরীক্ষাতে আসবেই আসবে, এইটা পরীক্ষাতে আপনাদের আসবেই আসবে। আপনারা কি এটা সলভ করতে পারেন কিনা একটু বলেন, আপনারা এইটা সলভ করতে পারেন কিনা একটু বলেন। এইটা আপনাদের 100% পরীক্ষাতে আসবে, 5 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য এটা পরীক্ষাতে আসবেই আসবে। ঠিক আছে, আচ্ছা কি বলেছে একটু দেখেন। সো বলা হয়েছে লিমিটের ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্সটেন্ডস টু 1 x³ - 1 / x - 1 হচ্ছে 3। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। এখন এই যে অংশটা, এটাকে আমরা একটা ফাংশন ধরে নিব। দেখেন লিমিট এক্সটেন্ডস টু 1 x³ - 1 ইকুয়াল টু 3। তো প্রথমত হচ্ছে যদি পরীক্ষাতে এখানে ডেল্টা এপসাইলনের কথা না বলতো, আমরা ডিরেক্টলি এটাকে সলভ করে ফেলতে পারি, ডিরেক্টলি সলভ করে ফেলতে পারি। কিভাবে দেখেন, সো আমরা এটাকে কি করতাম, আমরা এটাকে এভাবে লিখতাম লিমিট এক্সটেন্ডস টু 1, এখানে আমরা লিখতাম x-1 x² + x+1 ডিভাইডেড বাই x-1। এটা কাটা, লিমিট বসাই দেন 1 + 1 + 1 = 3, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। কিন্তু ভাই এইভাবে লিখলে হবে না, এইভাবে লিখলে হবে না। কেন হবে না,
কারণ হচ্ছে আপনাকে এখানে কোয়েশ্চেনের মধ্যে বলেই দেওয়া হয়েছে ডেল্টা এপসাইলন সংজ্ঞা অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, একটু পানি খাওয়া দরকার, ঠিক আছে। ওকে, সো এটাকে আমরা ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে সমাধান করব, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলেছে, তো বলা হয়েছে এখানে এই অংশটাকে আমরা একটা ফাংশন ধরে নিব। তাহলে প্রমাণ করতে হবে যে কোনো ক্ষুদ্র সংখ্যা ডেল্টা এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এর উপর, অর্থাৎ ডেল্টা এর উপর নির্ভরশীল অন্য একটা সংখ্যা, সরি এপসাইলনের উপর নির্ভরশীল অন্য একটা সংখ্যা ডেল্টা, যেটা গ্রেটার দেন 0 বাট 0 এর অলমোস্ট কাছাকাছি একটা সংখ্যা, যেখানে x-1 লেস দেন ডেল্টা এর জন্য f(x-3) লেস দেন এপসাইলন হবে। মানে মূল কথা হচ্ছে এরকম, x-a লেস দেন ডেল্টা এর জন্য f(x-l লেস দেন এপসাইলন হবে। তো এই শর্তটাকে যদি আপনি সিদ্ধ করতে পারেন তখন সেটাকে আপনি বলতে পারবেন ডেল্টা এপসাইলন ডেফিনিশন। তো ডেফিনিশনটা কি, লিমিট x টেন্ডস টু a f(x) ইকুয়াল টু যদি l হয়, তাহলে এই এলটাকে এই f(x) এর লিমিট বলা হবে, এই এলটাকে f(x) এর কি বলা হবে, লিমিট বলা হবে। এখন এটাকে চলুন আমরা একটু সমাধান করি, এখান থেকেই সমাধান করি। সো আমরা প্রথমত এখানে দেখেন, এখানে একটু মিলান, এখানে a বলতে কত, এটার সাথে এটাকে মিলান, তাহলে x টেন্ডস টু a, তার মানে এখানে a বলতে হচ্ছে 1, ঠিক আছে, l বলতে কত 3, আর f(x) বলতে এখানে কত x³ - 1 বাই x-1, এই জিনিসগুলোকে এখানে একটু লেখা হয়েছে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে f(x - l লেস দেন এপসাইলন প্রুফ করতে হবে। তাহলে এই যে f(x - l), তাহলে এই হচ্ছে f(x - l), এইটাকে ক্যালকুলেশন করে আমরা লেস দেন এপসাইলন প্রুফ করব। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে f(x), এই যে এটা হচ্ছে l এর মান, এটা কি l, এটা হচ্ছে f(x), সো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে পাবেন এই অংশ, আর এই হচ্ছে 3, কাটাকাটি করলে এইটা পাবেন। এখন এইটা থেকে এইটা কিভাবে আসছে, এই মানটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথাবার্তা। তো দেখেন মডুলাস অফ x² প্লাস x, সো আমাদের এখানে কি প্রুফ করতে হবে ভাইয়া, f(x - 3) সমান আমরা কি পেয়েছি, x² প্লাস x প্লাস 2, সরি -2। এখন এই যে আমরা লাইনটা পেয়েছি, এই লাইনটাকে আমরা কম্পেয়ার করব x - a এর সাথে, এই যে x - a, তাহলে এখানে x - a বলতে আমরা কাকে বুঝতেছি, x - 1, x - 1, ঠিক আছে, x - 1, আমরা প্রত্যেকটা জায়গাতে x - 1 নিয়ে আসার চেষ্টা করব। সো এই যে লাইনটা, এই লাইনের মধ্যে আমরা এখন একটু হিসাব নিকাশ করব। দেখেন এই হিসাবটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে এখানে লিখে নিব x - 1, যেহেতু x² আছে সো আমরা স্কয়ার দিয়ে দিলাম, কথা বোঝেন, এখানে আছে x², সো আমাদের তো x - 1 দরকার, সো আমরা x - 1 স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটার মান কত হবে, x² - 2x + 1, তাহলে x² তো এখানে আছে -2x + 1, -2x + 1, বাট এখানে কি আছে, কথা বোঝেন, এখানে কি আছে প্লাস x, কি আছে প্লাস x, আমরা লিখেছি কি -x, তো এখানে আমরা বেশি লিখেছি কি, সো এখানে লিখতে হবে +3x। তখন দেখেন এই -2x + 3x এ করলে হয়ে যাবে +x, সো এখানে আমরা লিখব +3x। তারপর আমরা লিখেছি এখানে কত 1, কত লিখছি 1, কিন্তু এখানে আছে -2, সো এখানে যদি আমরা -3 দেই তাহলে +1 - 3, দ্যাট মিন্স কত -2, সো এখানে দিতে হবে -2, কি দিতে হবে -2। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, ওকে। তারপরে দেখেন এখনো কিন্তু শেষ হয় নাই, কাহিনী কিন্তু এখনো শেষ হয় নাই। সো আমরা লিখবো x - 1 হোল স্কয়ার প্লাস 3x, তো 3 লিখলাম, এই x এর জায়গাতে লিখবো আমরা x - 1। এখন এখানে আছে কি 3x - 2, দেখেন এখানে আছে 3x - 2, আমরা লিখেছি কি, আমরা লিখেছি 3x - 3, এটাই তো, তাই না, এটা গুণ করলে এটা তো হবে। তাহলে 3x ঠিক আছে, আমরা লিখে ফেলেছি -3, বাট এখানে আছে কি, এখানে আছেটা কি, এখানে আছে হচ্ছে -2, তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, +1 করতে হবে। কি করতে হবে ভাইয়া, +1 করতে হবে। কিছু একটা তো ভুল করছি নাকি,
এখানে কিছু একটা ভুল হয়েছে আমার, এই প্লাস ওয়ানটা হবে না মেবি। আচ্ছা আমরা আবার একটু মিলাই, এই জায়গাতেই ভুলটা করছি। সো এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে যদি আমরা লিখি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তাহলে এক্স স্কোয়ার ওকে। এখানে আছে প্লাস এক্স, লিখেছি মাইনাস টু এক্স, আমরা লিখবো প্লাস থ্রি এক্স। এখানে আছে প্লাস ওয়ান, এখানে আছে মাইনাস টু, সো আমরা এখানে লিখবো মাইনাস থ্রি। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে দেখেন প্লাস ওয়ান মাইনাস মাইনাস টু, এই জায়গাতে ভুল হয়েছে থ্রি। সো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, হয়ে গেল। সো এখন এই জায়গাকে আমরা একটু হিসাব করে দেই। সো আমরা লিখতে পারি মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা জানি মডুলাস অফ এম এ প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এই সূত্র অনুযায়ী এটাকে আমরা আলাদা আলাদা পার্টিশন দিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর লিখতে হবে না, কারণ এটার মান কত? দেখেন এক্স মাইনাস ওয়ান এর মান আমরা কি লিখেছি? এক্স মাইনাস ওয়ান হচ্ছে লেস দেন ডেল্টা। দেখেন এক্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে লেস দেন ডেল্টা, এবং ডেল্টা হচ্ছে অলমোস্ট জিরো এর কাছাকাছি একটা সংখ্যা, অলমোস্ট জিরো এর কাছাকাছি একটা সংখ্যা। সো স্কোয়ারকে বাদ দিয়ে দেন, এটা দরকার নাই। তাহলে এখান থেকে পাবেন এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল কি হবে? x minus 1 plus 3 into x minus 1. So হবে f of x minus 3 less than equal 4 into x minus 1. আর এই যে x minus 1 দেখেন আমরা সামনে কিন্তু লিখেছি x minus 1 less than delta, তাহলে f of x minus 3 less than equal 4 delta. সো আমাদের তো উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে লেস দেন এপসাইলন প্রুফ করা। কি প্রুফ করা? লেস দেন এপসাইলন প্রুফ করা। দেখেন এখানেই হচ্ছে আসল খেলা। দেখেন এই যে x মাইনাস ওয়ান, এটা কিন্তু লেস দেন ডেল্টা। x মাইনাস ওয়ান কি লেস দেন ডেল্টা, তখন আপনার এই যে ইকুয়ালটা আর বসবে না, এই ইকুয়ালটা আপনার আর বসবে না, তখন শুধু লেস দেন। এখন এই 4 ডেল্টা, এই যে দেখেন 4 ডেল্টা, খেয়াল করেন আমরা যদি এই 4 ডেল্টাকে এপসাইলন ধরি তাহলে ডেল্টার সমান হবে এপসাইলন বাই 4। সো এখানে যদি আপনি বসান তাহলে এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন এপসাইলন, এই যে এটার সমান এটা বসাই দিলাম। তার মানে এই শর্তটাকে আমরা কি করে ফেললাম? সিদ্ধ করে ফেললাম। সো আমরা লিখতে পারি যে এটা যদি হয় তাহলে এটা হবে। দেখেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই বিষয়গুলো একটু লিখে নিব, তারপর এপসাইলন গ্রেটার দেন জিরো এর জন্য এর উপর নির্ভরশীল একটা মান ডেল্টা গ্রেটার দেন জিরো বিদ্যমান, যেন এইটাকে সিদ্ধ করে। এটাকে সিদ্ধ করলে তার লিমিট যা থাকবে সেটা হয়ে গেল। এইটাই হচ্ছে সমস্যাটির সমাধান। বলেন ক্লিয়ার কিনা? এই কথা ক্লিয়ার কিনা একটু বলেন। বইতে সব বাংলা সাধু ভাষায় লেখা আছে, আপনি আপনার মতো করে লিখেন, কোনো প্রবলেম নাই। সাধু চলিত কোনো ম্যাটার করে না এখানে, কোনো প্রবলেম নাই। সাধু ভাষা চলিত ভাষা কোনো প্রবলেম নাই, সাধু ভাষা চলিত ভাষা কোনো প্রবলেম নাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন। দেখেন লাইভ ক্লাসের অবস্থা, 32 জন পোলাবান চলে আসছে। আজকে আমাদের 3টা চ্যাপ্টার শেষ করানোর কথা ছিল, মাত্র আমরা কয়টা শেষ করছি? কয়টা চ্যাপ্টার শেষ করলাম? মাত্র 2টা 3টা শেষ করছি। আচ্ছা ওইটা আপনারা পড়বেন, ঠিক আছে? এটা মোটামুটি শিওর এই বছর পরীক্ষাতে আপনাদের আসবে, এটা আসবে পরীক্ষাতে। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে অবশ্যই ওই ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। পৃথিবীতে যত অন্তরীকরণযোগ্য ফাংশন আছে সেই সকল ফাংশন হচ্ছে অবিচ্ছিন্ন। পৃথিবীতে যত অন্তরীকরণযোগ্য ফাংশন আছে সকল ফাংশন হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু সকল অবিচ্ছিন্ন ফাংশন অন্তরীকরণযোগ্য নয়। অর্থাৎ অন্তরীকরণযোগ্য হলে সে অবশ্যই অবিচ্ছিন্ন হবে, কিন্তু অবিচ্ছিন্ন হলে সে যে অন্তরীকরণযোগ্য হতেই হবে এইরকম কোনো বাধ্যবাধকতা নাই। এইটাই হচ্ছে এইটার সহজ কথাবার্তা। এটা দেখে যাবেন, এটা 5 মার্কস মোটামুটি কনফার্ম আসবে আপনাদের। আচ্ছা এই যে প্রবলেমটা, এইটা ভাই এই বছরের জন্য অলমোস্ট 100% ইম্পর্টেন্ট। এই অলমোস্ট 100% ইম্পর্টেন্ট। এইটা আগে সাধারণত 10 মার্কসে আসতো, কিন্তু এখন আপনাদের 5 মার্কসে আসবে। অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা, এটাকে আপনারা সলভ করতে পারবেন? একটু বলেন।
এইটাকে আপনারা সলভ করতে পারবেন? একটু বলেন। এইটা মোটামুটি শিওর আপনাদের পরীক্ষাতে আসবে। অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা যাচাই, আপনারা এটা সলভ করতে পারবেন কিনা একটু বলেন। যারা লাইভে আছেন প্লিজ সবাই একটু রেসপন্স করেন, তাহলে আমি খুব দ্রুত সামনে আগাবো। শারদিয়া সেন পিউ, পারবো, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? আরাফাত উদ্দিন, পারবো, ভেরি গুড। সাদিয়া, পারবো, ভেরি গুড। আর নাই। আচ্ছা, যারা লাইভে আছে তাদের কথার উপর ভিত্তি করে আমি ধরে নিলাম আপনারা এটা সলভ করতে পারবেন, ঠিক আছে। ওকে, সিদ্রাতুল মোহন্তা, মোহনা, সরি মোহনা, সিদ্রাতুল মুনতাহা, সরি মুনতাহা, আয়েশা সুলতানা ফারহানা, পারবো। ওকে, তাহলে এটা নিয়ে আমি আলোচনা করতেছি না। দেখেন এইটা মোটামুটি কনফার্ম এই বছর পরীক্ষাতে আপনাদের আসবে, তো এটা অবশ্যই আপনারা দেখে যাবেন। একটু বড় প্রবলেম, বাট খুবই সহজ এবং খুবই মজার একটা সমস্যা। এইটা পারেন? এটাকে আপনারা পারেন? একটু বলেন তো, এই সমস্যা কি আপনারা সলভ করতে পারবেন? এই যে আপনারা পারেন, এই জিনিসটা আমার আসলে ভাবতে ভালো লাগে। যে আপনারা যখনই কোনো জিনিস বললেন পারেন, তখন আমি সামনে আগাতে আমি উৎসাহ পাই। আচ্ছা, আমি আবারও বলছি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই, এই ভিডিওর কমেন্টসে লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। আর যারা এখনো পড়াশোনা করেন নাই বা প্রস্তুতি নিতে পারেন নাই, তারা যদি এখন সাপোর্ট গ্রুপ থেকে ভর্তি হন, তাহলে আপনাদের বিশেষ ডিসকাউন্টে আমরা ভর্তি নিয়ে নিব, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এইটা আপনারা সমাধান করতে পারবেন? আব্দুল্লাহ রহমান, এঞ্জেল, সাদিয়া, বাকিরা একটু বলেন। এই অবিচ্ছিন্ন তন্ত্রীকরণযোগ্যতা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই 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 সহজ একটা চ্যাপ্টার, এবং এইটা মোটামুটি শিওর পরীক্ষাতে আসবে ভাই। এই দুইটা প্রশ্ন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্ন, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন, ঠিক আছে। শান্তারানী, পারবো। শারদিয়া সেন পিউ, পারবো, ভেরি গুড, ভেরি গুড। তারপর আমি একটু এক নজরে এটাকে বলে দেই, এখানে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখার 2.25 বিন্দুতে স্পর্শক রেখার ঢাল নির্ণয় করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন এই হচ্ছে একটা বক্ররেখা, এই বক্ররেখার 25 বিন্দু, তাই না? ধরে নিলাম এটা হচ্ছে বক্ররেখার 25 বিন্দু। এখন এই বিন্দুতে একটা স্পর্শক আছে, কি আছে? স্পর্শক আছে। সো বক্ররেখার যে স্পর্শক থাকবে, সেটা এক অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করবে সেটা কিন্তু ঢাল। তো এই বক্ররেখার একটা স্পর্শক, ঠিক আছে। সো আমরা এখানে একটা স্পর্শক চিন্তা করি, মনে করেন এইটা হচ্ছে বক্ররেখার স্পর্শক, সেটা এক অক্ষের সহিত এখানে যে কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে বক্ররেখার স্পর্শক। এই স্পর্শকটা এই এক অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করবে, এখানে মনে করেন আলফা কোণ উৎপন্ন করলো, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই ঢাল বলা হয়। আর এই ঢালকে আমরা ddx অফ y দ্বারা প্রকাশ করি, এখানে যে বক্ররেখাটা দেয়া আছে সেটার এক্সাক্ট চিত্রটা কেমন হবে সেটা আমরা জানি না, তারপর আমি এখানে একটু বুঝাই দিচ্ছি আর কি। সো ঢাল বলতে আসলে এই যে এক অক্ষের সহিত একটা স্পর্শক এক অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই তার ঢাল বলা হয়। সরি, এখানে একটু ভুল হয়েছে, দেখেন। আমি ধরে নিলাম এইটা হচ্ছে বক্ররেখা, এইটা হচ্ছে মনে করেন 25 বিন্দু। সো 25 বিন্দুতে এখানে একটা কি আছে? স্পর্শক আছে। তো স্পর্শকটা এই স্পর্শকের এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে, তার যে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, যেটাকে আমরা ঢাল বলে থাকি, অর্থাৎ ddx অফ y, এটাই হচ্ছে ঢাল। তাহলে এখানে ফাংশন হচ্ছে এটা। সো 25 বিন্দুতে, তার মানে দেখেন ঢালটা কিন্তু এক অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট। তাহলে এখানে যে 25 বিন্দুর কথা বলা হয়েছে, এইটা কিন্তু x অক্ষ, এটা কিন্তু y অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে ভুজ আর এইটা কি কুটি। তার মানে এখানে আমরা আসলে ওই যে x ইকুয়াল টু 2 বিন্দু দিয়ে স্পর্শক রেখার ঢাল নির্ণয় করব, তার মানে হচ্ছে f প্রাইম 2। তাহলে আমরা সূত্রটা লিখে নিব, এটা হচ্ছে অন্তরীকরণযোগ্যতার সূত্র, লিমিট s টেন্ডস টু 0 f অফ a প্লাস s। তাহলে এখানে a বলতে হচ্ছে 2 f অফ a, তাহলে এখানে এটার সূত্র বসাই দেন। দেখেন x স্কয়ার প্লাস 1, তাহলে এই যে x স্কয়ার প্লাস 1,
আর 2 বসালে 2 স্কয়ার প্লাস 1। ক্যালকুলেশন করেন, এই মানটা আসবে, এইচ কাটা যাবে, কাটা যাওয়ার পরে আসবে 4। তাহলে এখানে যে তার যে ঢাল, সেই ঢালটা হচ্ছে 4। দেখেন এখানে কি বলেছিল, ভাইয়া স্পর্শক রেখা ঢাল নির্ণয় করো। তো ঢাল মানে তো ডিএক্স অফ ওয়াই, সেটা মানে কত 4। ঠিক আছে, তো এই ছিল সমস্যাটির সমাধান। আমরা কি বুঝেছি? এই যে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন না? এই ঢালেরটা বুঝাই দিছি, সমস্যা নাই। এইটা কি আপনারা সলভ করতে পারবেন? একটু বলেন প্লিজ। এইটা কি আমরা সলভ করতে পারবো? আমি আবারও একটু বলি, আপনারা যারা আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই, তারা এই ভিডিওর কমেন্টসে, ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্টসে আপনারা সাপোর্ট গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেইখান থেকে সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। যারা শেষ মুহূর্তে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট সাপোর্ট গ্রুপে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডিরেক্ট কোর্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সো আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এবং এইটা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এটার মধ্যে একটু সমস্যা আছে, আমি জাস্ট আপনাদের ওই যে কন্ডিশনটাকে বোঝানো, এই প্রথম পার্টটাকে একটু দেখাই দিই, এইটা কিভাবে আসছে। দেখেন, বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস 3। এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণযোগ্য। তার মানে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। এইটা আমরা দেখাবো প্রথমত, তারপর অন্য একটা বিন্দু নিয়ে দেখাবো যেটা ওই বিন্দুতে সে অন্তরীকরণযোগ্য। তো প্রথমত এই যে পরম মান ফাংশন, এই পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আছে কি, দেখেন মডুলাস অফ এক্স মাইনাস 3। তাহলে এইটার মান ধনাত্মক হবে যখন এই এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 হবে। ঠিক আছে, আর এইটার মান মাইনাস এক্স মাইনাস 3 হবে যখন এক্স এর মান 3 থেকে ছোট হবে। 3 থেকে যদি ছোট হয়, এইটার মান যদি 3 থেকে ছোট হয়, তাহলে এই যে মানটা হবে তার সামনে একটা মাইনাস চলে আসবে। এটা হচ্ছে এই যে পরম মান ফাংশন থেকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করার নিয়ম। তারপরে হচ্ছে আপনার যে প্রপার্টিজ গুলো আছে, অন্তরীকরণযোগ্যতার সূত্রগুলো অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার আনসার চলে আসবে। ঠিক আছে, এতটুক পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন। এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন। উফ, এই যে অন্তরীকরণ যেগুলো আছে, এগুলো আপনারা পারেন? অন্তরীকরণ থেকে পরীক্ষাতে কিন্তু 2-3টা প্রশ্ন আসবে। ঠিক আছে, অন্তরীকরণ থেকে পরীক্ষায় 2-3টা প্রশ্ন আসবে। অন্তরীকরণটা খুব ভালোভাবে পারতে হবে। অন্তরীকরণ না পারলে তো ভাই আপনি যুগজীকরণ পারবেনই না, কারণ যুগজীকরণ তো অন্তরীকরণের তুলনায় একটু জটিল বিষয় না? আমরা একটু কথা বলি, এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? একটু রেসপন্স করেন। তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী আলোচনাতে চলে যাব। এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সেটা একটু বলেন। ওকে, আচ্ছা, অন্তরীকরণটার আমি 1-2টা প্রশ্ন আপনাদেরকে দেখাই দিই, তাহলে আমাদের আজকের এই ক্লাস কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন এখানে কি বলেছে। ওকে, দেখেন এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি এর অন্তরজ নির্ণয় করতে হবে। অন্তরজ মানে আপনাকে কি নির্ণয় করতে হবে ভাই? ডিডি এক্স অফ ওয়াই, এই অংশটার মান হচ্ছে আপনাকে বের করতে হবে। সো প্রথমত এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দিবেন। সো এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র হবে। সো এটা সূত্র কি? ইউ টু দি পাওয়ার ভি ddx অফ ভি লন ইউ, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র, যেখানে ইউ এবং ভি দুইটাই হচ্ছে চলক। একটা চলকের পাওয়ার যখন আরেকটা চলক হবে, তখন সূত্র হচ্ছে ওইটা। ঠিক আছে, সো তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করে দিবেন, ক্যালকুলেশন করলে আপনার আনসার চলে আসবে। তারপর ddx অফ ওয়াই যেহেতু বের করবেন, সো ওই ddx অফ ওয়াই যুক্ত পদগুলোকে একসাথে আনবেন আর বাকিগুলোকে একসাথে নেবেন, তারপর আর গুণন করে দিলেই আপনার আনসার চলে আসবে। এই যে দেখেন আনসার চলে আসলো। আচ্ছা,
এইটা দেখেন, এখানে বলছে ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেখানে ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এখানে আবার নতুন চলক আছে টি, কি আছে নতুন চলক টি। এখন একটু বোঝেন, আমাদের বের করতে হবে ডিডিএক্স অফ ওয়াই, কিন্তু এখানে নতুন চলক আছে কি টি। তার মানে এই যে ওয়াই, এই ওয়াই কেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এই এক্স কেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তার মানে এই ওয়াই কে আমরা টি এর সাপেক্ষে করব, এক্স কে আমরা টি এর সাপেক্ষে করব, তারপর ওয়াই কে টি এর সাপেক্ষে করলে আমরা যে মানটা পাবো সেটা লিখবো উপরে, আর এক্স কে টি এর সাপেক্ষে করলে যে মানটা পাবো সেটা লিখবো নিচে। ক্যালকুলেশন করলে যা পাবেন সেটাই হচ্ছে এই অংশটার মান। দেখেন ডিটি ডিটি কিন্তু কাটা যায়, এই অংশটাকে এভাবে আমরা লিখতেই পারি। কেন লিখবো? সহজ বিষয় হচ্ছে এখানে এক্স এবং ওয়াই চলক ব্যতীত এখানে নতুন যে চলক থাকবে সেই নতুন চলকের সাপেক্ষে এই এক্স এবং ওয়াই দুইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপর এই ফরম্যাটে বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আপনার আনসার চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আপনার আনসার চলে আসবে। তো এই ছিল আজকের ক্লাসের সকল বিষয়। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন, আর যদি না থাকে তাহলে আজকের মতো আমি বিদায় নিব, এবং পরবর্তী ক্লাস কবে নেওয়া যায় আপনারা একটু জানাবেন। ঠিক আছে, এই কমেন্টসে আপনারা একটু জানান যে নেক্সট ক্লাস কবে নেওয়া যায় এবং কোন সাবজেক্টের উপরে নেওয়া যায়। আমরা সবাই একটু কথা বলি প্লিজ। নেক্সট ক্লাস আমরা কোন সাবজেক্টের উপর নিতে পারি। আরেকটা বিষয়, যারা আমাদের পেজে ফলো করেননি বা আমাদের বিভিন্ন কমিউনিটিতে যুক্ত নেই, আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, পেজটাকে ফলো করে দিবেন আর এই লাইভটা শেয়ার করে রেখে দিবেন। তাহলে পরীক্ষার আগে দেখেন, পরীক্ষার আগে ভাই আজকের এই ক্লাসে আমি যতটা প্রশ্ন আপনাদেরকে সলভ করিয়েছি তার বেশিরভাগ প্রশ্নই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। মানে আপনারা যারা 23-24 পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো আছে এই অধ্যায়গুলোতে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করেছি। তো আশা করি ওই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো এইগুলোর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, ভাইবাতে কেমন কোয়েশ্চেন করতে পারে? কিসের ভাইবা? ফোর্থ ইয়ারের ভাইবার কথা বলতেছেন? ফোর্থ ইয়ারের ভাইবা, আপনাদের ফোর্থ ইয়ারের ভাইবার উপরে আমি আলাদা করে ক্লাস নিব। ঠিক আছে, আচ্ছা আপনাদের পরবর্তী ক্লাস কোন সাবজেক্টের উপর নেওয়া যায় এবং কবে নেওয়া যায় একটু রেসপন্স করেন প্লিজ। ফান্ডামেন্টাল, আচ্ছা আপনাদের পরবর্তী সাবজেক্ট কোন পরবর্তী লাইভ সেশনটা কোন সাবজেক্টের উপর নিলে ভালো হয়? ঠিক আছে, সো আপনাদের নেক্সট ক্লাস কবে হবে সেটা আমরা আপনাদেরকে জানাই দেব, কোনো প্রবলেম নাই। বাচ্চারা এটা শিওর থাকো যেগুলো করে সেগুলো ওগুলো আসবেই রে ভাই, কোনো চাপ নাই। ঠিক আছে, সাজেশন সকল সাবজেক্টের সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, সকল সাবজেক্টের সাজেশন আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। আরেকটা বিষয় বলি, আপনারা হয়তোবা যারা ফার্স্ট ইয়ারে আছেন পরীক্ষা দিবেন, আপনারা হয়তোবা আমাদের সাজেশন বা আমরা আমাদের দেয়া সাজেশন গুলো পরীক্ষায় কিভাবে আসে সেইটা সম্পর্কে আপনাদের ধারণা নাই। আপনারা যদি আমাদের সাজেশন গুলো ঠিকঠাক ভাবে পড়তে পারেন, আমার কথাগুলো এবং আমাদের রিভিশন ক্লাসগুলো ঠিকঠাক ভাবে আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট করা আপনাদের কেউ আটকাতে পারবে না। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, বোঝার থাকে, আমরা অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমাদের সাপোর্ট গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন এবং পেজটাতে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ক্লাসে।